আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই এবং আমাকে শুনতে পাচ্ছেন। একটু সময় প্রার্থনা করে নিচ্ছি, যাতে করে সময় প্রার্থনা না, আসলে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, কারণ হচ্ছে আমরা একটু দেরি করে ক্লাস শুরু করছি। গতকালকে একটা ক্লাস নেওয়ার কথা ছিল এবং সেটা না নিয়ে আজকে নিচ্ছি। আচ্ছা, প্রথম ক্লাসে আপনারা যারা উপস্থিত ছিলেন, আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে প্রথম ক্লাসে আমরা ফোকাস রাইটিং এর ফান্ডামেন্টাল ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। ওই ক্লাসে মূলত আমরা বলার চেষ্টা করেছি আপনি ফোকাস রাইটিং এর প্লটের মধ্যে কি কি রাখবেন সেইটা। হ্যাঁ, তো এখন আসল ব্যাপার হতেছে, যদি আপনি প্লট মনে না রাখতে পারেন, প্লট যদি মুখস্থ না রাখতে পারেন, তাহলে আপনি জানলেন না কি কি করবেন। আচ্ছা, এবং ওখানে আমরা বলেছিলাম যে আপনি কিভাবে ফোকাসের প্লটের সাথে ডেটা কানেক্ট করবেন। ওখানে বলেছিলাম যে আপনাদেরকে এসডিজি গোলের ডেটা পড়তে হবে, অর্থনৈতিক সমীক্ষার ডেটা পড়তে হবে, আরো অন্যান্য ডেটা পড়তে হবে, যেমন সংবিধানের ডেটা পড়তে হবে। আপনি দারিদ্র বিমোচনের সাথে সংযুক্ত করতে পারেন, অর্থনৈতিক সমীক্ষার সাথে সংযুক্ত করতে পারেন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের সাথে সংযুক্ত করতে পারবেন, যে কোনো ফোকাসের যে কোনো টপিককে সংযুক্ত করতে পারবেন। যেমন ফর এক্সাম্পল, আমরা যদি উদাহরণস্বরূপ বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনারা যে রিসেন্ট আমাদের যে ক্যাশলেস ব্যাংকিংটা প্রমোট করা হলো, ক্যাশলেস ব্যাংকিং এর নিয়ে কথা বলা হলো, সেই ক্যাশলেস ব্যাংকিং এ কিন্তু আমরা সংযুক্ত করতে পারবো, ক্যাশলেস ব্যাংকিং কে সংযুক্ত করতে পারবো ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের সাথে। তারপরে কিউআর পেমেন্ট কে সংযুক্ত করতে পারবো ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের সাথে। তো এখন আসল ব্যাপার হইতেছে, আপনি সংযুক্ত যে করবেন, আপনার তো ওই কথাগুলো মনে পড়তে হবে, মানে মনে থাকতে হবে না। মনে না থাকলে আপনি কিভাবে সংযুক্ত করবেন, এবং মনে থাকার জন্য আপনাকে কিছু প্র্যাকটিস করতে হবে। আর সবার আগে আপনাকে এই যে রিসোর্স গুলো জানতে হবে। প্রথমত এইখানে প্রথম দিকে হয়তো বুঝবেন না, এইটাতে আমরা অর্থনৈতিক সমীক্ষা থেকে যেসব ডাটাগুলো আপনাদের মুখস্থ করতে হবে, সেই কথাগুলো এখানে বলেছি। অর্থনৈতিক সমীক্ষা থেকে তো আপনাদের কিছু না কিছু মুখস্থ করতে হবে। আমরা বলছি যে আপনার অন্তত ফ্রি হ্যান্ড রাইটিং এর আগে আপনাকে হচ্ছে ফ্রি হ্যান্ড রিডিং করতে হবে। সবার আগে ফ্রি হ্যান্ড রাইটিং এর আগে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং এর আগে ফ্রি হ্যান্ড রিডিং করতে হবে। তো এক্ষেত্রে যদি আপনি এই রিডিংটা ঠিক মতো না করেন এবং সময় মতো মনে করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কিছু করতে পারলেন না। হ্যাঁ, তো আপনাদেরকে এই রিসোর্স গুলা মুখস্থ করতে হবে, এবং ক্লাস হচ্ছে এই কথাটা মানুষদেরকে আমাকে মেসেজ দিয়ে জানাতে হচ্ছে। হ্যাঁ, এই হলো আমাদের অবস্থা আসলে। কারণ আমাদের ক্লাসের নোটিফিকেশন কেউ পায় না, আমরা লাইভে আসলে কেউ লাইভ দেখে না। জানি না আসলে আপনাদের যে কি অবস্থা, আমার জানা নাই। এবং আমরা বলেছিলাম, একটা পেপার ওয়ার্ক দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা সেই পেপার ওয়ার্কও করেন নাই। রেগুলার বেচে যারা আছেন, আমরা তো মোটামুটি আমাদের পেইড বেচের একটা দুইটা ক্লাস আপনাদের সাথে শেয়ার করতেছি, যাতে করে মানুষজন যারা নন পেইড যারা আছেন, যারা টাকা দিয়ে ভর্তি হয় না, তারা যাতে করে একটু আমাদের কোর্সটা দেখে, ক্লাসগুলো দেখে একটু উপকৃত হতে পারেন আর কি। মূলত সেই উদ্দেশ্যেই সেই উদ্দেশ্যেই আপনাদেরকে আমাদের এই ক্লাসটা শেয়ার করতে দেওয়া। কিন্তু বিষয় হলো যে আপনারা তো, মানে আমরা বলেছিলাম যে অন্তত এই পড়াগুলা পড়ে রাখেন, এগুলো একটু লিখেন, আমাদেরকে লিখে একটু দেখাইয়েন, কিন্তু আপনারা কিছুই লিখে দেখেন নাই, কিছুই করেন নাই। আচ্ছা, হোয়াট এভার, এগুলো মুখস্থ করে বলতে হবে। সর্বপ্রথম দারিদ্র পরিস্থিতি দেখেন, বাংলাদেশের দারিদ্র পরিস্থিতি, এটা সবার আগে বলে রাখি, এটা রিসোর্স হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2025। অর্থনৈতিক সমীক্ষা 26 চলে আসলে এই তথ্যগুলোর আর প্রয়োজন পড়বে না, তারপরেও কিছু কাছাকাছি থাকবে। দেখেন, অর্থনৈতিক সমীক্ষা থেকে বলা হইতেছে, দেখেন 22 সালের যে চরম দারিদ্র সীমা, সেটা হলো 5.6, এটা 22 সালের কথাই বলা হইতেছে। এবং আমাদের যে দারিদ্রতার হার, সেটা হলো 18.7। আপনাকে এটা মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, মুখস্থ করতে হবে আপনার। পরিবেশ বান্ধব ব্যাংকিং এ নিয়ে আমাদের অর্থনৈতিক সমীক্ষা কি বলতেছে এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল রিস্ক ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, এবং 24-25 অর্থ বছরে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান জলবায়ু ঝুঁকি তহবিলে 16.26 কোটি টাকা ব্যয় করছে। পরিবেশ বান্ধব ব্যাংকিংটা যে আমরা যে ব্যাংকিংটা করতেছি, সেই ব্যাংকিংটা যে পরিবেশের জন্য ক্ষতিকর না, সেটা বুঝাইবেন।
হ্যাঁ, আপনি ব্যাংকের সাথে পরিবেশের সম্পর্ক দেখবেন। আচ্ছা, এনপিএল সমাধানে টাস্ক ফোর্স। এনপিএলটা হচ্ছে নন পারফর্মিং লোন। ব্যাংক সংস্কারে সম্পদ ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি করে সুশাসন নিশ্চিত করা, চুরি এবং পাচার হওয়া অর্থের অর্থ ফেরত আনা, এগুলোর জন্য টাস্ক ফোর্স গ্রহণ করা হয়েছে। আচ্ছা, জলবায়ু পরিবর্তনের জন্য ট্রাস্ট, জলবায়ু সহিষ্ণু ফসল, এটা কোথায় ব্যবহার করবো? জলবায়ু সংক্রান্ত যে কোনো ফোকাসে। সরকার কি কি করছে আমরা কিন্তু বলছি যে ফোকাস সেটিং এর প্লটে আমি একটা পয়েন্ট রাখছি, সেটা হচ্ছে মানে ইনিশিয়েটিভ, গভর্নমেন্টের কি কি ইনিশিয়েটিভ আছে। গভর্নমেন্টের ইনিশিয়েটিভে আপনি এই কথাগুলো বলার চেষ্টা করবেন, এই জিনিসগুলো আসবে গভর্নমেন্টের ইনিশিয়েটিভে, ঠিক আছে। আচ্ছা, গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী প্রথম 10টা দেশ মোট নিঃসরণের 65%-এর জন্য দায়ী। এভাবে চলতে থাকলে 2100 সাল নাগাদ পৃথিবীর গড় তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। চীন হচ্ছে 25.88% এবং ইউনাইটেড স্টেটস হচ্ছে 11.13%-এর জন্য দায়ী। আপনি এটা পড়ে ফেললেন, এটা আর্গুমেন্ট রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ, এটা ফোকাস রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ। এই রিসোর্স আপনাকে মুখস্থ করে রাখতে হবে, কিচ্ছু করার নাই আমাদের। যে আপনি যে ধরেন হুট করে ফোকাসের অনেক কিছু লিখে ফেলতে পারবেন, একটা ফোকাসের প্লট লিখে ফেলতে পারবেন, ব্যাপারটা এরকম সোজা না। এটা গরু রচনার মতো এরকম রচনা না যে আসলাম আমি তো গরু সম্পর্কে সবই জানি। আপনি গরু সম্পর্কে সব জানেন তাই রচনা লিখতে পারতেছেন, কিন্তু ফোকাস রাইটিং সম্পর্কে আপনি সব জানেন না, একটা আননোন টপিক সম্পর্কে আপনি সব জানেন না। এসডিজি বাস্তবায়ন নীতিমালা, অন্তর্ভুক্তিমূলক কৃষি, সিএমএসএমই অর্থায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, আর্থিক সাক্ষরতা, রেমিটেন্স প্রবাহ, এগুলা হতেছে এসডিজি বাস্তবায়নের মোট নীতিমালা। তফসিলি ব্যাংকের 11,000 শাখার মধ্যে গ্রামাঞ্চলে 46% শাখা আছে। এইটা কোথায় কাজে লাগবে? এটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে কাজে লাগবে। গ্রামের অর্থনৈতিক উন্নয়নের জন্য যদি কোনো ফোকাস আছে, রুরাল ডেভেলপমেন্ট সংক্রান্ত ফোকাস, এটা কাজে লাগবে, আপনি সেখানে এই লাইনটা ব্যবহার করতে পারবেন। আমরা সবাই আমাদের লাইভটা শেয়ার করে দিব যারা ক্লাসে আছে, যাতে করে আমাদের অন্যান্য যারা বন্ধু বান্ধব যারা আছে সবাই এটা যাতে দেখতে পায়, ঠিক আছে। তারপরে আসেন সামষ্টিক অর্থনৈতিক সংকট। সামষ্টিক অর্থনৈতিক সংকটে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমাদের দেশের মূল্যস্ফীতি 8.9, জিডিপি প্রবৃদ্ধি 3.7, কর জিডিপি অনুপাত 6.8, এটা অ্যারাউন্ড 7.5 আসলে। আমরা গতকালকের ফোকাসে এটা দেখছি। 24-25 অর্থ সাল পর্যন্ত বিদেশি বিনিয়োগ $55 কোটি, এগুলো হচ্ছে সামগ্রিক অর্থনৈতিক সংকট। এটা বাড়াইতে হবে। দুর্বল ব্যাংক এবং আর্থিক খাত সংস্থার, এইটা আমরা হচ্ছে এনপিএল সংক্রান্ত ফোকাসে ব্যবহার করতে পারবো। নন পারফর্মিং লোন, একই সাথে ঋণ খেলাপি সংক্রান্ত ফোকাসের ক্ষেত্রে আমরা এই ডেটাগুলো ব্যবহার করব। অর্থ পাচার হয়েছে $230 বিলিয়ন, খেলাপি ঋণের হার 12.56% 24-25 সালে এবং 35.73% হয়েছে সেপ্টেম্বর 25 পর্যন্ত। আচ্ছা, মোট ঋণের অনুপাতে খেলাপিরা 36%, খুব ভালো তথ্য। বিনিয়োগ $67 কোটি বিনিয়োগ হয়েছে 23-24-এ, 24-25-এ বিনিয়োগ হয়েছে $55 কোটি। মন্দার কারণ, মানে অর্থনৈতিক মন্দার কারণ, জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট, দুর্নীতি, চাঁদাবাজি, আমলাতান্ত্রিক জটিলতা, উচ্চ ব্যাংক সুদ এবং ডলার অস্থিরতা। পুনরুদ্ধার কিভাবে হবে? সমাধানও বলে দিছে এখানে। অর্থনৈতিক অঞ্চল সক্রিয় করা, ব্যবসায়িক প্রক্রিয়া ডিজিটাইজেশন, বিনিয়োগকারীদের আইনি সুরক্ষা, প্রবাসী বিনিয়োগে বিশেষ প্রণোদনা। তাহলে আমরা কি বললাম এতক্ষণ? আমরা বললাম সামগ্রিক অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ কি কি উপায়। সেখানে দুর্বল ব্যাংক ব্যবস্থাপনা, আর্থিক খাত আসবে। যদি দুর্বল ব্যাংক ব্যবস্থাপনা, আর্থিক খাত ফোকাস রাইটিং আসে, আপনারা এই ডেটাগুলো ব্যবহার করতে পারবেন। এনপিএল যদি আসে ব্যবহার করতে পারবেন, যদি খেলাপি ঋণ আসে ব্যবহার করতে পারবেন। এই কারণে আপনাকে এই ফোকাসগুলো পড়তে হবে, মানে ফোকাসগুলো না, ডেটাগুলো পড়তে হবে। আচ্ছা, তারপরে আসেন এসডিজি গোলে। আচ্ছা, এরপরে মনে হয় আমাদের অর্থনীতি সমীক্ষার আরেকটা পার্ট আছে, সেটা মনে হয় আমরা ওভারলুক করছি। এরপরে শিল্প খাতের অবদান, এটা দরকার নাই। জিডিপি প্রবৃদ্ধি 23-24 সালে ছিল 4.22 এবং 24-25 সালে হচ্ছে 3.97। এটা অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, ইকোনমিক রিভিউ অনুযায়ী তথ্য। হ্যাঁ, রেফারেন্স দিবেন ইকোনমিক রিভিউ 2025। আচ্ছা, রাজস্ব মূল্যস্ফীতি তথ্য 22-23-এ 9.02, 23-24-এ 9.73, 24-25-এ 10.03। বৈদেশিক কর্মসংস্থান একদম মোট তথ্য দেওয়া আছে। আমাদের কর্মী গমন করতে কত দেখেন, 24-25-এ 10.15 লক্ষ, 23-24-এ 11.81 লক্ষ, 22-23-এ 11.26 লক্ষ, 21-22-এ 9.66 লক্ষ। আচ্ছা, তাইলে আমরা যে পরিমাণ বিদেশি লোক গেল দেশের বাইরে, সে তুলনায় কি আমাদের রপ্তানি রেমিটেন্সের ইনকাম পরিমাণ বাড়ছে কিনা, সেটা ইম্পর্টেন্ট ব্যাপার। 24-25 অর্থ বছরে পূর্ববর্তী বছরের তুলনায় প্রবাসী আয় 26.83% বৃদ্ধি পেয়ে $30.33 বিলিয়ন হয়েছে, যা জিডিপির 6.57%। আচ্ছা, রেমিটেন্স প্রেরণের শীর্ষ দেশ হলো ইউনাইটেড স্টেটস এবং জনশক্তি গমনে সেরা দেশ হচ্ছে আমার কেএসএ, মানে কিংডম অফ সৌদি আরবিয়া।
তাহলে আমরা এগুলো মুখস্থ করবো। মুদ্রা রিজার্ভ, এই যে দেখেন মুদ্রা রিজার্ভে মুদ্রার জুন 25 পর্যন্ত আমাদের মুদ্রা রিজার্ভ 31.77 মিলিয়ন ডলার। এটা অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, এখানে লেটেস্ট ডেটা দিতে হবে এরকম কোনো কথা নেই। আচ্ছা, রপ্তানি সহায়তা প্রদান, আমদানি পর্যবেক্ষণ, রেমিটেন্স প্রণোদনা, এগুলা দিয়ে আমরা মুদ্রা রিজার্ভ বাড়াইতে পারি। আচ্ছা ঠিক আছে, গেল। তাহলে আমরা কি কি করলাম, আমাদের এই ডাটাগুলো পড়বো, এগুলো আমাদের এটা পড়তে পারেন। রাজস্ব আহরণ আপাতত পড়ার দরকার নাই, কারণ নতুন রাজস্ব আহরণের কথা বলা হয়েছে। রপ্তানি আয় আপাতত পড়ার দরকার নাই। রপ্তানি এটা পড়তে পারেন, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন সংক্রান্ত ফোকাসের জন্য এটা গুরুত্বপূর্ণ, সেটার জন্য এটা পড়তে পারেন। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বা জিএ প্রোডাক্টের নিয়ে পড়তে পারেন। মূল্যস্ফীতি তো বুঝতেই পারতেছেন কোথায় কোথায় পড়বেন। রপ্তানি আয় মন্দা, রপ্তানি আয় মন্দাতে 25 সালে রপ্তানি আয় প্রবৃদ্ধি হয়েছে 5.5%। পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ছিল আপনার 2.63%। 18 মাসে বন্ধ হয়েছে 400 কারখানা, অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী। এটা কোথায় ব্যবহার করবেন, বাংলাদেশের আরএমজি সেক্টরে যে বর্তমান ক্রাইসিস, কিভাবে আমরা সেই ক্রাইসিস থেকে ওভারকাম করব, এবং একই সাথে আমরা যখন এলডিসি থেকে বেরোবো তখন আমাদের যে সমস্ত ক্রাইসিসের মধ্যে আমরা পড়ে যাব, সেই সমস্ত ক্রাইসিসের জন্য আমরা আসলে কতটা উপযোগী বা কতটা প্রস্তুত আছি, সেই সমস্ত ফোকাসে আমরা এটা ব্যবহার করব। 18 মাসে বন্ধ হয়েছে 400 কারখানা বন্ধ, শ্রমিক ছাঁটাই, উচ্চ সুদহার, সিন্ডিকেট, কূটনৈতিক অস্থিরতা, এগুলো সবই হইতেছে রপ্তানি আয় মন্দার অন্যতম প্রধান কারণ। বেসিক্যালি আরএমজি থেকে রপ্তানি আয় মন্দার অন্যতম প্রধান কারণ। আচ্ছা, রপ্তানি বৃদ্ধির কৌশল, ঠিক আছে তো, রপ্তানি সমস্যা নিয়ে যে সমস্যাগুলো নিয়ে কথা হইতেছে সেটা আমরা এখানে ব্যবহার করব। রপ্তানি বৈচিত্র্যকরণ, কূটনৈতিক সম্পর্ক জোরদার, মজুরি বৈষম্য দূরীকরণ, অর্থনৈতিক অঞ্চল প্রক্রিয়াকরণ জোরদার। এবং আজকে আমরা পত্রিকাটার একটা কাটিং পাইলাম, যেটার মধ্যে বলা হয়েছে আমরা কেন ইকোনমিক জোন বানাবো, স্পেশাল যে ইকোনমিক জোন আছে আমরা এগুলা কেন বানাবো, এসইজেড, এগুলো আমরা কেন তৈরি করব, এই যে রপ্তানি আয় বৃদ্ধির জন্য তৈরি করব। আমরা যে এলডিসি থেকে বের হয়ে যাব 2029 সালে, তখন যে চ্যালেঞ্জের মধ্যে পড়বো, তার জন্য এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন খুব প্রয়োজন, সেগুলোর জন্য আমরা এসইজেড ইপিজেড তৈরি করব। এই যে রপ্তানি বৃদ্ধির কৌশলের মধ্যে এই কথাগুলো এখানে আছে। আচ্ছা, এরপরে আসেন কর্মসংস্থান সংক্রান্ত ফোকাসে আপনারা এই ডাটাগুলো ব্যবহার করবেন। প্রতি বছর সনদপ্রাপ্ত স্নাতক 7 লাখ, সামগ্রিক বেকারত্ব 4.49%। রেফারেন্সটা কি, আমি আবারও বলতেছি, রেফারেন্স হচ্ছে ইকোনমিক রিভিউ 2025। ওকে, প্রতি বছর 3 লাখ বেকার কর্মে নিয়োজিত হচ্ছে। বিকল্প কর্মসংস্থান খুঁজে বের করবেন, কি কি আছে সেগুলা, ফ্রিল্যান্সিং, ডিজিটাল উদ্যোক্তা, কারিগরি শিক্ষা, স্টার্টআপ, ই কমার্স, রাজস্ব বৃদ্ধির কৌশল, ডিজিটাল কর ব্যবস্থাপনা, কর্পোরেট কর যৌক্তিকরণ, প্রণোদনা সুবিধা বৃদ্ধি, কর নেটওয়ার্ক সম্প্রসারণ। দ্যাটস ইট। অর্থনৈতিক সমীক্ষা থেকে যা যা দরকার ছিল আমি মোটামুটি 4টা পৃষ্ঠার মধ্যে এই পুরো রাইট আপ গুলাকে সংযুক্ত করার চেষ্টা করেছি। গেল, আপনারা যারা এটা মুখস্থ করবেন এটা আপনারা ফোকাসে ব্যবহার করতে পারবেন না, এখন যারা মুখস্থ করবেন না তারা পারবেন না। এরপরে আসেন এসডিজি গোলের সাথে। এসডিজি 17টা গোলের এখানে লিস্ট দেওয়া আছে, আপনি 17টা গোলই মুখস্থ করবেন। এবং এখানে বলা আছে যে এসডিজির কোন গোল কোন কোন ফোকাসে ব্যবহার করবেন। এখানে সরাসরিভাবে ফোকাসের নাম বলা আছে, আবার কোন কোন জায়গায় সরাসরি ফোকাসের নাম বলাও নেই, বাট ফোকাসের মানে আশেপাশের দিক দিয়ে যাবে আর কি। যে আপনি আছে না যে এই সংক্রান্ত ফোকাস নিয়ে আলোচনা করলেন বা ওই সংক্রান্ত ফোকাস নিয়ে আলোচনা করলেন, ফোকাসের টাইপ বা ক্যাটাগরি সেগুলো নিয়ে আপনারা কথা বলতে পারেন। হ্যাঁ, ওখানে আপনারা বিভাগগুলোকে ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন গোল নাম্বার 1 দারিদ্র বিমোচন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সামাজিক নিরাপত্তা ইত্যাদি ফোকাসে ব্যবহার করতে পারবেন। গোল নাম্বার 2 খাদ্য নিরাপত্তা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বস্ফীতি, সেগুলোতে ব্যবহার করতে পারবেন। গোল নাম্বার 4 শিক্ষা, সার্বজনীন শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা। গোল নাম্বার 5 নারী সমতা, লিঙ্গ সমতা। গোল নাম্বার 7 জ্বালানি নিরাপত্তা, গ্রিন এনার্জি। গোল নাম্বার 10 নারী ক্ষমতায়ন, সামাজিক বৈষম্য, ডিজিটাল ডিভাইড। গোল নাম্বার 13 জলবায়ু পরিবর্তন। গোল নাম্বার 14 সুনীল অর্থনীতি। গোল নাম্বার 17 ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। গোল নাম্বার 16 সুশাসন, গুড গভর্নেন্স। গোল নাম্বার 11 সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন। দ্যাটস ইট। মুখস্থ করে ফেলতে হবে, এইভাবেই মুখস্থ করবেন এবং পরীক্ষার হলে ঠিক এভাবেই ব্যবহার করবেন যে এসডিজি কত নম্বর গোলে এটা নিয়ে কথা বলা হয়েছে এবং এখানে জোরারোপ করা হয়েছে। এসডিজি সরাসরিভাবে আপনার ফোকাসকে আলাদা একটা মাত্রা যোগ করে দিবে। আমি নিশ্চয়ই বুঝতে পারছি রিসোর্স কিভাবে, তো রিসোর্স গুলো আপনার মধ্যে আত্মস্থ করতে হবে। আচ্ছা, এবার আমরা আসলে যেখানে যাব, যে পত্রিকা থেকে আমরা ফোকাসের কথা বলতেছিলাম মূলত, আচ্ছা এখানে যাওয়ার আগে আমরা মূলত খেলাপি ঋণের কথা বলতেছিলাম। খেলাপি ঋণের
ক্ষেত্রে যে ফোকাসটা যেভাবে আমরা তৈরি করব, এই খেলাপি ঋণের ফোকাস যখন আপনারা পড়বেন, যে খেলাপি ঋণ সংক্রান্ত ফোকাস যদি কখনো পরীক্ষাতে আসে, তাহলে আমরা কিভাবে লিখবো। এখানে পত্রিকার যে রাইট আপটা দেখতে পাইতেছেন, মূলত আমাদের ক্লাসগুলো বেসিক্যালি হবে এরকম যে পেপার থেকে ফোকাস রাইটিং তৈরি করতে হবে কিভাবে, আপনারা কিভাবে পেপার থেকে ফোকাস রাইটিং গুলা মূলত তৈরি করবেন, সেই বেসমেন্টটার জন্যই মূলত আজকে মানে ক্লাসগুলো, ইনস্ট্রাকটিভ ক্লাসগুলো এই কারণে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখানে দেখেন, এখানে মোটামুটি আমি বলি আপনাদেরকে, ফোকাস রাইটিং লেখার ক্ষেত্রে যখন পত্রিকা থেকে কোনো কিছু লিখবেন, পত্রিকা থেকে লেখার ক্ষেত্রে দেখবেন যে আপনার এখানে অথবা গভর্নমেন্টের কোনো নেগেটিভ কথা বা বলতে পারে, হ্যাঁ, গভর্নমেন্টের কোনো নেগেটিভ আলোচনা দিকে যাবেন না। আচ্ছা, প্রথমে এই রাইটারটা লেখার আগে আপনি একটা ইন্ট্রোডাকশন দিবেন যে খেলাপি ঋণটা আসলে কি, বা আপনি এখানে একটা সংজ্ঞা দিবেন যে খেলাপি ঋণটা কাকে বলতেছে। খেলাপি ঋণের সংজ্ঞা আছে আমাদের যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট অনুযায়ী খেলাপি ঋণের যে মূল সংজ্ঞাটা আছে, আপনারা ওই সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবেন। ব্যাংক কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যে খেলাপি, আমি সংজ্ঞাটা দিয়ে দিব আপনাদেরকে। একটুখানি সময় দেন আমাকে। আচ্ছা, খেলাপি ঋণের সংজ্ঞাতে বলা হইতেছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991, ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 সালের রেফারেন্স হইতেছে আপনার 5 গ এবং গ। হ্যাঁ, 5 গ এবং গ এ অনুযায়ী, তাহলে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 5 গ এবং গ অনুযায়ী কোন ঋণ হিসাব মেয়াদোত্তীর্ণ হবার পরও যদি 6 মাস যাবৎ আংশিক বা সম্পূর্ণরূপে অপরিশোধিত থাকে, বা কোনো ঋণ হিসেবে যদি 6 মাস কিস্তি ওভারডিউ হয়, তাহলে ওই ঋণ হিসেবটিকে খেলাপি ঋণ হিসেবে বিবেচনা করা হবে। বুঝতে পেরেছি আমরা নিশ্চয়ই? খেলাপি ঋণের সংজ্ঞা বুঝতে পারছি না? তাহলে আমরা খেলাপি ঋণের সংজ্ঞা বুঝতে পারলাম, খুব ভালো। আমরা প্রথমে এই কথাগুলা বলার চেষ্টা করলাম। এরপরে আপনারা আসবে হচ্ছে খেলাপি ঋণের বর্তমান অবস্থাটা আসলে কি। হ্যাঁ, খেলাপি ঋণের বর্তমান অবস্থাটা কি, বর্তমান অবস্থাটা কোথায় আছে? বর্তমান অবস্থাটা এই যে এখানে আছে। খেলাপি ঋণের হার এত, মোট ঋণ অনুপাতে খেলাপি হলো এত %। পেয়েছেন? এটা খেলাপি ঋণের বর্তমান অবস্থা। আচ্ছা, একটু তারপরে দেখেন এখানে থেকে আমরা কি কি লিখব, কারণ আপনি যখন ফোকাসের পত্রিকা থেকে কোনো ফোকাস তৈরি করবেন, তখন আপনার নিজস্ব একটা প্লট থাকবে, অ্যাজ ওয়েল এজ আপনি পত্রিকা থেকে যা নিবেন তার সম্পর্কেও কিছু কথাবার্তা ওখানে থাকবে, তার সম্পর্কিত কিছু আইডিয়াও আপনি ওখানে রাখবেন। ঠিক আছে, আমি নিশ্চয় বুঝাতে পারছি? কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট করবেন। ওকে, আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এখানে এই লাইনটুকু আমরা পড়বো না। জানুয়ারি মার্চ প্রান্তিকে নতুন করে ব্যাংক খাতে আরো 31,500 কোটি টাকা খেলাপি ঋণ যুক্ত হয়েছে। আচ্ছা, ব্যাংক খাতে ব্যাংক এবং গ্রাহক পর্যায়ে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের কঠোর হওয়া প্রয়োজন বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। আমাদের এখানে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নেই, এখানে কিছু আছে, দেখেন এটা ইম্পর্টেন্ট, এটা আমরা বাদ দিয়ে দিই। এই তথ্যটা হলো, যেখানে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর 1% ডাউন পেমেন্টের মাধ্যমে খেলাপি ঋণ পুনঃ তফসিলে সুযোগ দেওয়ায় খেলাপি ঋণের পরিমাণ হ্রাস পাওয়ার কথা ছিল, সেখানে তা উল্টো বৃদ্ধি পেয়েছে। কিন্তু কেন, কিভাবে এর থেকে উত্তরণ সম্ভব? আচ্ছা, এবং গভর্নমেন্ট কিন্তু বলছে 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে সেগুলা কিন্তু মৌকুফ হয়ে যাইতেছে, এবং অলরেডি জুন মাসে মৌকুফ হয়ে গেছে। হ্যাঁ, তো জুন মাসে মৌকুফ হয়ে গেলে আমাদের এখান থেকে অনেক টাকা
সেভ আসবে, আমরা অনেক টাকা এখান থেকে বাঁচাইতে পারবো। আচ্ছা, আসেন পরের লাইনে যান। প্রথমে খেলাপি ঋণ পরিমাণ সম্পর্কে ধারণা দেওয়া যাক। আমরা ধারণা আপনাকে দিয়ে দিছি, না, এখানে আর কিছু পড়ার নাই, কারণ আপনি অলরেডি ধারণা পেয়ে গেছেন। এই যে এখান থেকে ধারণা পেয়ে গেছেন, এখান থেকে ধারণা আপনি লিখে ফেলতেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, দেখেন অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট 3টা পরিপত্র সার্কুলার জারি করা হয়, যা মূলত ব্যাংক খাতকে স্বস্তি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু তারপরেও খেলাপি ঋণ কমে নাই, সব নেগেটিভ নেতিবাচক কথাবার্তা বলে গেছে। দেখেন এখানে কিন্তু আর আসলে কিছু নাই, এখানে আর ইম্পর্টেন্ট কোনো কথা নাই। আচ্ছা, এখন আসেন 24 সালের এখানে কিছু লাইন মনে হয় আছে, যেমন 24 সালের আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার খেলাপি ঋণ সংক্রান্ত 3 থেকে 4টি সার্কুলার দরকার নাই, এটাই এই লাইনের প্রয়োজন নাই। আমাদের যেটা দরকার আমরা সেটা নেওয়ার চেষ্টা করি। ঋণ পরিশোধ না করার যে অপসংস্কৃতি বিদ্যমান, তা থেকে আমাদের দেশের খাত খুব সহজে ঘুরে দাঁড়াতে পারবে বলে এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করেন না। তার মানে যারা আছে সব ইচ্ছা কিন্তু খেলাপি। আচ্ছা, ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ 2 উপায়ে কমানো সম্ভব, আমরা কিন্তু পাইছি এখন। হাউ টু ওভারকাম দ্য সিচুয়েশন। প্রথমটি হলো ঋণ আদায়ের মাধ্যম, তবে ঋণ আদায় ও ঋণ বিতরণের জন্য প্রয়োজন সুশাসন, যা আমাদের প্রায় প্রতিটি ক্ষেত্রে অনুপস্থিত বলে মনে করা হয়। এই লাইনে আমরা মুখস্থ রাখবো। দ্বিতীয় উপায় হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে নতুন ঋণ বিতরণ, অর্থাৎ যত বেশি স্বচ্ছতার সঙ্গে বিতরণ করা যাবে তত মোট ঋণের তুলনায় খেলাপি ঋণের হার তত বেশি কমে আসবে। আচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা কোনো ঋণ দেওয়া যাবে না, এটার সাথে এটা অ্যাড করেন। 3 নাম্বার, যে রাজনৈতিক ছত্রছায়া বা রাজনৈতিক শেল্টারে যারা ঋণ চাচ্ছে তাদেরকে ঋণ দেওয়া যাবে না। ধরা যাক কোনো একটা ব্যাংক 200 কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যার মধ্যে 60 কোটি টাকা খেলাপি পাওনা দেয়, সেক্ষেত্রে খেলাপি ঋণের হার 30%। কিভাবে ভাগ করলো? 60 দিয়ে 200 কে ভাগ করছে, ইন্টু 100 দিয়ে গুণ করছে। এখন যদি নতুন করে ঋণ বিতরণ না করা হয়, তাহলে বিভিন্ন কারণে খেলাপি ঋণের পরিমাণ বাড়তে পারে। প্রথমত, খেলাপি ঋণের উপর সুদ আরোপের ফলে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, ভালো ঋণগুলো আদায় হয়ে যাওয়ার মোট ঋণের পরিমাণ কমে যাবে, ফলে খেলাপি ঋণের অনুপাত আরো বেড়ে যাবে। বুঝতে পারছেন কিভাবে বাড়ে? আচ্ছা, অপরদিকে যদি নতুন করে ঋণ বিতরণ করে মোট ঋণের পরিমাণ 200 কোটি থেকে 300 কোটি থেকে উন্নতি করা যায়, হ্যাঁ, এবং নতুন বিতরণকৃত ঋণগুলো যথাযথভাবে আদায় নিশ্চিত করা যায়, তাহলে খেলাপি ঋণের হার নেমে আসবে 20%। পাশাপাশি অতিরিক্ত মুনাফা অর্জিত হলে খেলাপি ঋণের বিপরীতে প্রভিশনও বৃদ্ধি করা সম্ভব হবে। এতে দুর্বল ব্যাংকগুলোর ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হবে। মোট কথা তাহলে কি বুঝলেন? আপনি একই সাথে হচ্ছে রিকভার করবেন এবং একই সাথে হলো ডিসবার্স করবেন। হ্যাঁ, একই সাথে রিকভার এবং একই সাথে হলো লোন ডিসবার্স, দুইটাই আপনাকে করতে হবে। একটা করে বসে থাকলাম, ঋণ আমি দিলাম না, খালি খেলা ঋণ আদায় করলাম, তা দিয়ে হবে না। আচ্ছা, তারপরের লাইনে আসেন। কিন্তু গ্রাহক পর্যায়ে যদি আস্থা না থাকে, তাহলে তো ওই ব্যাংক আমানত সংগ্রহ করতে পারবে না, নতুন করে বিনিয়োগও করতে পারবে না। ব্যাংকটি ধ্বংস হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেটি আমাদের জন্য অনেকটা নিজেদের হাতে ঘটে ফেলছে। তার মানে এখানে দেখেন, গ্রাহক পর্যায়ে আস্থা ফেরানোটা খুব দরকার। এখানে যে ইনফর্মাল একটা কথা আছে, সেটি আমরা অনেকটা নিজেদের মতো গড়ে বসে, এই লাইনটা বলার দরকার নেই। আচ্ছা, ব্যাংক খাত অস্থির হওয়ার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে নিয়ম নীতির অস্থিতিশীলতা, অর্থাৎ নিয়ম নীতিগুলো খুব সহজেই পরিবর্তন করা হয়। অনেক ক্ষেত্রে এই পরিবর্তনগুলো বড় ঋণ খেলাপে ছাড় দেওয়ার উদ্দেশ্যে করা হয়। এর ফলে ব্যাংক খাতে অস্বস্তি ফিরে আসা বা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে। আচ্ছা, আপনি যদি দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে চান, এই লাইনটা আপনি কথাটা ফোকাস রাইটিং এ ওভাবে বলা যাবে না, বলতে হবে এইটাই, বলতে হবে হচ্ছে বর্তমান সময়ে ইসলামী ব্যাংকে কেন্দ্র করে যা করছে তা ব্যাংক খাতের জন্য এক ধরনের নেতিবাচক বার্তা দিচ্ছে, যার ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং দেশের ব্যাংক খাতের প্রতি আস্থার ঘাটতি দিতে পারে, যে কোনো যা উন্নতির জন্য কামনা নয়। আচ্ছা, এরপরে উপসংহারে চলে আসবেন। ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ কমাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হলে নীতি সুধার সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থা সুশাসন নিশ্চিত করতে হবে। একমাত্র সুশাসনই পারে দেশের ব্যাংক খাতের অস্থিরতা ফিরিয়ে আনতে। দ্যাটস ইট। এবং এর সাথে এডিশনালি আপনি যে কথাগুলো বলবেন, আমরা অলরেডি এখানে বলেছি কি কারণ, মানে ওভারঅল মন্দার কারণ পুনরুদ্ধার করতে হবে কিভাবে। পুনরুদ্ধারে কিন্তু একই, পুনরুদ্ধারের জন্য আসলে আমাদের রাজনৈতিক ছত্রছায়ায় যে ঋণগুলো আছে সেই ঋণগুলোর বিতরণ করা কমাইতে হবে। তাহলে খেলাপি ঋণ সংক্রান্ত ফোকাস আসলে কিন্তু আপনি লিখে ফেলতে পারবেন। যেমন এখানে কত টাকা খেলাপি ঋণ হয়েছে, যেমন এটা কিন্তু আপনার, যেমন কিছু কিছু ব্যাংকে খেলাপি ঋণের হার প্রায় 80%, 70-60-70% মতো হয়ে গেছে। হ্যাঁ,
যেমন এখানে দু একটা সার্কুলারের কথা আমরা বলি, আমাদের তো একটা পয়েন্ট আছে যে বাংলাদেশ সরকারের কি কি উদ্যোগ আছে সে সংক্রান্ত একটা পয়েন্ট আছে, আমরা কিন্তু সেখানে সে কথাগুলা ওই ফোকাসে কিন্তু এই কথাগুলা বলতে পারবো। হ্যাঁ, ওই ফোকাসে আমরা এই কথাগুলা উল্লেখ করতে পারবো। হুম, আচ্ছা দেখেন এখানে আমরা কথা বলছি যে 3টি পরিপত্র সার্কুলার জারি করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল মূলত দেশের ব্যাংক খাতকে স্বস্তি দেওয়া। যেমন সার্কুলারে বলা হয়েছিল যে 2% নগদ অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দেওয়া যাবে। ওই ঋণ পরিশোধের জন্য 10 বছর সময় নেওয়া হবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে আরো 2 বছর গ্রেস পিরিয়ড বা বিরতি সুবিধা দেওয়া হবে। আচ্ছা, তারপরে এখানে আর দরকার নাই, এটাও বলতে পারেন আপনি, এতটুকু চলবে, আর লাগবে না। খেলাপি ঋণ এই যে 3 লাখ, এটাও দরকার নাই, সংশ্লিষ্ট প্রয়োজন নেই, হয়ে যাবে, এভাবে বললেই হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি পয়েন্ট নিয়ে লিখবো, আমরা শুধু সেটা নিয়ে একটু কথা বলি। যেমন আপনি এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন বলবেন, বা এরপরে হলো ডেফিনেশনটা বলবেন। ডেফিনেশনটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, বা আমিও বলছি আপনাদেরকে যে 1991 সালের ব্যাংক কোম্পানি অ্যাক্ট অনুযায়ী কি বলছে। তারপরে প্রেজেন্ট স্ট্যাটাসের কথা বলবেন, যে স্ট্যাটাসটা আসলে কি। তারপরে হোয়াই, খেলাপি কেন বেশি। তারপরে হাউ, কিভাবে আপনি এটা কমাবেন। তারপরে হলো আপনি গভর্নমেন্ট ইনিশিয়েটিভের কথা বলবেন। তারপরে আপনি চ্যালেঞ্জের কথা বলবেন, যে কি কি চ্যালেঞ্জ আছে এগুলোতে। রাজনৈতিক 17 আপনার ইন্ডিয়া থেকে এগুলো একটা বড় চ্যালেঞ্জ। এরপরে আপনি কনক্লুশনে চলে যাবেন। এখানে আর অন্য কোনো হিসাব নেই। হ্যাঁ, কারণ বাকি কথা আপনার ওই যে আমি আপনাকে যে এই লাইট থেকে যেটা দেখাইছি, আপনি জাস্ট এটার কথাও বলতে পারেন। হ্যাঁ, এটার কথা বলতে পারেন। এবং একই সাথে খেলাপি ঋণ শুধুমাত্র আপনার দুর্বল ব্যাংক ব্যবস্থাপনাটাকেই প্রমাণ করে না, একই সাথে হলো ব্যাংকের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এই হলো মোটামুটি একটা ফোকাস গেল। আচ্ছা, এখন আসেন আমাদের নেক্সট ফোকাসে, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির আগামী পথযাত্রা করণীয়টা কি আসলে। আচ্ছা, অর্থনীতির আগামী পথযাত্রাতে কি বলছে আমরা একটু পড়ার চেষ্টা করি। আমরা তো পেপার থেকে পড়ি, কিন্তু কিভাবে কি পড়তে হবে সেটা তো আমরা জানি না। আচ্ছা, এই যে বর্তমান সরকারের কথা বলছে, আমরা সরকারের কথাগুলো এখানে আমাদের পড়ার দরকার নেই, আমরা এগুলা কোনো ফোকাসে রাখবো না। ওকে, বাজেট পরবর্তী সরকারকে 3টি বিষয়ের প্রতি মনোযোগ দিতে হবে। প্রথমটি হচ্ছে রাজস্ব আয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার। সেক্ষেত্রে একদিকে যেমন, আচ্ছা এই ফোকাসের সংজ্ঞাটা কেমন, মানে ফোকাসের টপিকটা কেমন হতে পারে, বাংলাদেশের অর্থনীতির আগামী পথযাত্রা, বা মানে বাংলাদেশের অর্থনীতির আগামী পথযাত্রা, বা অথবা মানে অর্থনীতির মান উন্নয়নে আগামীর করণীয়, আমরা আসলে কি কি করতে পারি। ফোকাসের টপিকটা হয়তোবা এরকম ভাবে আসার সম্ভাবনাটা আছে। আচ্ছা, যেমন ধরেন এখানে বলা হইতেছে যে আমাদের রাজস্ব আয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সেক্ষেত্রে কর এবং জাতীয় আয়ের অনুপাত বাড়াতে হবে। তেমনি কর এবং কর জাল কিংবা করের ভিত্তি সম্প্রসারণ করতে হবে। বর্তমানে প্রত্যক্ষ করের পরিবর্তে পরোক্ষ করের উপর বেশি নির্ভরশীল। এর ফলে একদিকে যেমন করভার সাধারণ মানুষের উপর বেশি পড়ে, তেমনি সরকারি রাজস্ব বৈশ্বিক সংকটের ঝুঁকিতে পড়ে। এর পরিবর্তন করে প্রত্যক্ষ করের উপর বাংলাদেশ অর্থনীতিকে বেশি নির্ভর করতে হবে। সেই সঙ্গে প্রয়োজন হবে কর আহরণের দক্ষতা বৃদ্ধি। সেই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডকে বিভাজিত করে এক অংশে কর নীতি এবং অন্য অংশে কর আহরণের প্রায়োগিক দিকটা নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে। তার মানে একটা পয়েন্ট গেল। প্রথম পয়েন্টটা হলো যে আপনি যদি আরো ইকোনমিক স্বচ্ছতা চান, আরো ইকোনমিক স্বাবলম্বিতা চান, যে আপনি একটা সময় পরে এলডিসি থেকে বেরোবেন, আপনার তো অনেক টাকা পয়সা লাগবে, কিভাবে আপনি সেই উপার্জনগুলো করবেন। এই প্রথম লাইন ইজ দ্যাট, যে আমাদেরকে মনোযোগ দিতে হবে রাজস্ব আয়ের প্রতি। দ্বিতীয়ত, সরকারি ব্যয় কাঠামো এবং ব্যয় প্রক্রিয়ার সংস্কার। যেহেতু বর্তমান অর্থ বছরে সরকারি ব্যয় অর্থায়নের অনেক সীমাবদ্ধতা আছে, তাই ব্যয়ের ক্ষেত্রে সরকারকে তার অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত থাকুক, কি কি নির্ধারণ করবে সেটা করুক, সরকারের ইচ্ছা। তৃতীয়ত, বাজেটে প্রস্তাবিত বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের জন্য বাস্তবায়ন প্রক্রিয়া ও সংস্কার প্রয়োজন। প্রথাগত বাংলাদেশের অর্থনীতিতে নতুন নানান সরকারি উদ্যোগ প্রকল্প বিভিন্ন অন্তরায়ের সম্মুখীন, আর কিছুটা আইনগত জটিলতা। তারপরে কি
তারপরে অতিমাত্রায় নিয়মতান্ত্রিকতার কারণে, কিছু অতিরিক্ত আমলাতান্ত্রিক ধাপের কারণে। আচ্ছা, এগুলো হচ্ছে অসংলগ্নতার কথা বলেছে। আচ্ছা, 3 ধরনের অন্তরায়ের দিকে মনোযোগ দিতে হবে। আচ্ছা, অন্তরায়গুলা কি কি আছে? বর্তমান আচ্ছা, আমরা তো তিন ধরনের অন্তরায়ের কথা মনে পড়লামই, তাই না? 3টি বিষয়ের প্রতি মনোযোগ দিতে হবে। আচ্ছা, এখন এখানে দেখেন কিছু লাইন আছে। সাম্প্রতিক সময় বাংলাদেশের দারিদ্রতার আপাতন বেড়ে গেছে। বর্তমানে দেশে 3,60,00,000 লোক চরম দারিদ্র্য সীমার নিচে বাস করছে। অর্থনীতি বর্তমান প্রবৃদ্ধির হার 3%, প্রায় 3%, কিছুটা বেশি। কৃষি শিল্প খাতেও স্রোত আছে। সরকারি হিসাব মতে 30 লাখের মতো লোক কর্মহীন। আচ্ছা, এখন আসেন, আপনি যখন অর্থনীতির দুরবস্থার কথা বলবেন, এই যে দেখেন কোত্থেকে, এই যে এগুলোই তো অর্থনীতির দুরবস্থা। মূল্যস্ফীতি বাড়ছে, জিডিপি প্রায় 4-এর কাছাকাছি বা 3-এর কাছাকাছি, 3-এর থেকে একটু বেশি এখন। কর জিডিপি অনুপাত কম, বিদেশি বিনিয়োগ আপাতত ওরকম না। তারপর অর্থ পাচার আছে, খেলাপি ঋণ আছে, মন্দার কারণ, এইগুলা সবগুলাই কিন্তু ইকোনমির যে আনস্টেবিলিটি এটা কিন্তু প্রমাণ করে বা ডিফাইন করে। আচ্ছা, আগামী দিনগুলোতে সরকারকে অন্তর্ভুক্তিমূলক ও দরিদ্র অভিমুখী প্রবৃদ্ধি কৌশলের দিকে নজর দিতে হবে। ভালো লাইন, খুবই ভালো লাইন। যে কোনো সমস্যার সমাধানে বা আপনার সমাধানে যে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ গুলা কি আছে, সেগুলা গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ নেবে। এর কেন্দ্রে থাকবে কর্মবিয়োজন ভিত্তিক প্রবৃদ্ধি। এর সঙ্গে গুরুত্ব দিতে হবে কৃষিখাতকে। মানব সম্পদের উন্নয়ন উচ্চতর প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। এর জন্য প্রয়োজন হবে শিক্ষা, স্বাস্থ্য খাতে উচ্চতর বিনিয়োগ এবং মানব উন্নয়নমুখী নীতিমালা। মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য একদিকে যেমন দরকার হবে বাজার ব্যবস্থাপনার কাঠামোগত সংস্কার, অন্যদিকে প্রয়োজন হবে গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রীর কৌশলগত মজুদ গড়ে তোলা। বিনিয়োগের ক্ষেত্রে শুধু প্রণোদনামূলক অর্থনৈতিক নীতিমালাই যথেষ্ট নয়, এর সঙ্গে সংস্কার প্রয়োজন, বিনিয়োগের পরিবেশ গেল। আচ্ছা, গভীরায়িত সমস্যার মধ্যে আছে অসমতা ও বৈষম্য, আর্থিক খাতের সংকট, বৈদেশিক ঋণ ও ভর্তুকির ভার, নারীর প্রতি সহিংসতা এবং পরিবেশ দূষণ। আজকের বাংলাদেশে অসমতা একটি গভীর সমস্যা, যেখানে সর্বোচ্চ 10% জনগোষ্ঠী দেশের 3% সম্পদের মালিক এবং দেশের উচ্চতম 1% জনগোষ্ঠী দেশের 1/4 সম্পদ নিয়ন্ত্রণ করে থাকে। তার মানে এইটা কোথায় আসবে? ইনকাম ইনইকুয়ালিটিতে আসবে। সামাজিক অসামঞ্জস্যতা বা বৈষম্য নিয়ে যখন কোনো ফোকাস আসবে, তখন আমরা এখানে এই লাইনটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, বাংলাদেশের অর্থনীতির খেলাপি ঋণের পরিমাণ প্রায় 6 লাখ কোটি টাকা। বাংলাদেশে বর্তমান বৈদেশিক ঋণের পরিমাণ 11,000 কোটি টাকা, যা গত অর্থ বছরে সরকারের নানান খাতে 1,09,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে। নারীর প্রতি সহিংসতা বিষাক্ত পর্যায়ে চলে গেছে। আচ্ছা, তারপরে অর্থনৈতিক ক্ষমতায়ন বাধাগ্রস্ত হচ্ছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে সন্ত্রাস নারীর অস্তিত্বকে বিঘ্নিত করছে। জলবায়ু পরিবেশ এবং পরিবেশ দূষণ শুধুমাত্র পরিবেশগত সংকট নয়, উন্নয়নের সমস্যাও বটে। অসমতা এবং বৈষম্য দূরীকরণের জন্য অর্থনৈতিক গণতন্ত্রের কোনো বিকল্প নাই। আচ্ছা, এইখান থেকে আমরা একটা টপিক পাইলাম, দ্যাট ইজ দা অর্থনৈতিক গণতন্ত্রায়ন। আচ্ছা, অর্থনৈতিক গণতন্ত্রায়ন ব্যাপারটা একটা সুন্দর একটা টপিক আছে, সেটা হচ্ছে ইকোনমিক ডাইভার্সিফিকেশন। আমরা তো এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন পড়েছি, আমরা ইকোনমিক ডাইভার্সিফিকেশনও জেনে রাখলাম। এই ফোকাসটা আমরা কোনো একটা ক্লাসে আপনাদেরকে দেখাবো। এটা একটা ভালো ফোকাস, যে অর্থনীতির বৈচিত্র্যকরণ যদি না থাকে, তাহলে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত থাকবেন। হ্যাঁ, আপনার ওভারঅল ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য, যেখানে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এনশিওর করার প্রয়োজন পড়ে, সেখানে ইকোনমিক ডাইভার্সিফিকেশনের খুব দরকার আছে। যে আপনি আপনার আয়ের খাতকে যদি সংকীর্ণ কিছু জায়গাতে সীমাবদ্ধ করে রাখেন, তাহলে কি হবে? তাহলে আপনার আয়টা লিমিটেড হয়ে যাবে। যদি কোনো কারণে ওই খাতগুলো ফল ডাউন করে, আপনার আয় কিন্তু আর বাড়বে না, বরঞ্চ আর কমতে থাকবে। দ্যাট ইজ ওয়াই আমাদের ইকোনমিক ডাইভার্সিফিকেশনের প্রয়োজন পড়েছে। ইকোনমিক যে সকল কারণে আমাদের দেশ অর্থনৈতিকভাবে যে সকল সেক্টরের উপর বা খাতের উপর ডিপেন্ড করে থাকে, সেসব খাতগুলা বা সেসব সেক্টরগুলোতে আরো বেশি ইকোনমিক্যালি ডাইভার্সিফাইড পর্যায়ে নিয়ে আসা, এবং একই সাথে এখানে আমাদের হচ্ছে ইকোনমির জন্য যা যা ইম্পর্টেন্ট আছে, মানে যে সকল ফ্যাক্টরগুলা গুরুত্ব বহন করে, যেগুলোর কারণে অর্থনীতি আরো বেশি বেগবান এবং লাভবান হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, গেল। তারপরে লাইনটা হলো আমাদের এখানে, সেই জন্য অর্থনীতির কাঠামোগত নিয়ন্ত্রণ তুলে নেওয়া যথেষ্ট নয়, সেখানে সম্পদ এবং সুযোগের দ্বারা দরিদ্র জনগোষ্ঠীর প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
গেল। এখানে মনে আরো কিছু কথা আছে, যেমন খেলাপি ঋণের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা থেকে শুরু করে ঋণের পুনর্বিন্যাস সহ নানা সমন্বিত ব্যবস্থা নেওয়া যেতে পারে। বৈদেশিক ঋণের ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা, ঋণ পরিশোধ কাঠামোর পুনর্বিন্যাস সহ আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থায়নের সুযোগ খুঁজে দেখা যেতে পারে। ভর্তুকির ক্ষেত্রে নানান ক্ষেত্রে যৌক্তিকরণ বিবেচনা মূল্যায়িত হওয়া প্রয়োজন আছে, যেমন IMF বলতেছে তুমি ভর্তুকি কমাও, এই জন্যই ভর্তুকি কথাটা এখানে আসছে। তারপর পালাক্রমে ভর্তুকি কমার একটা পথরেখা তৈরি করা যেতে পারে। তারপরে নারী পুরুষ সমতা এবং নারীর সব রকমের ক্ষমতা আনার জন্য রাষ্ট্রের ভূমিকা অনন্য। এই লক্ষ্যে সরকারের অঙ্গীকার এবং অগ্রাধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন সরকারের নীতিমালার। কোনো অবস্থাতেই নারীর প্রতি সহিংসতাকে ছাড় দেওয়া যাবে না। নারীর প্রতি সহিংসতা বর্তমান কিন্তু আমাদের দেশের একটা মানে মোটামুটি একটা ক্রাইম বলা যেতে পারে। অর্থনৈতিক এবং পরিবেশের সমন্বয় একটি বজায়ক্ষম উন্নয়ন কৌশল সরকারের অঙ্গীকার এবং অগ্রাধিকারের দাবি রাখে। আচ্ছা, তারপরে আবির্ভূমান সংকটগুলোর মধ্যে আছে বিশ্বের ভূরাজনৈতিক সংকট, পরিবর্তনের ফলে সৃষ্ট যুদ্ধ এবং সংঘাত। তারপরে মানে যেগুলোর জন্য আসলে আমরা নিজেরা দায়ী না, হঠাৎ করে আমাদের উপরে আরোপিত কোনো রকমের কোনো ক্রাইসিস, এগুলোর কথা বলা হচ্ছে। জাতীয়তাবাদের বিস্তার করতে হবে বাংলাদেশের বৈশ্বিক কাঠামোর অংশ, এবং তাই ইউক্রেন যুদ্ধ, কোভিড, অতিমারি এবং সাম্প্রতিক সময়ের মধ্যপ্রাচ্য সংকট, বাংলাদেশ জ্বালানি পরিস্থিতি, আমদানি রপ্তানির প্রবণতা, বিদেশে শ্রমিক প্রেরণ, তাদের আয়, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং বৈদেশিক মুদ্রা মজুদের উপর নেতিবাচক অভিঘাত সৃষ্টি করেছে। সেই সঙ্গে অর্থনৈতিক জাতীয়তাবাদের দ্যাট ইজ অর্থনৈতিক ইকোনমিক ডাইভার্সিফিকেশনের কারণে পরাশক্তিগুলোর উন্নত বিশ্বের বেশিরভাগ দেশ যেহেতু অন্তর্মুখী অর্থনৈতিক নীতিমালা গ্রহণ করেছে, ফলে বাংলাদেশের জন্য অনুদান, ঋণ এবং বাণিজ্য সুবিধার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। বহুপাক্ষিকতার পরিবর্তে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত দেশগুলো গ্রহণ করেছে বাংলাদেশের মতো উন্নয়ন উন্মুখ দেশগুলোর সঙ্গে, ফলে এইসব দেশ বহুপাক্ষিকতার নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আচ্ছা, এইসব বিষয় মোকাবেলা করতে হলে সরকারকে ভবিষ্যৎমুখী সক্রিয় ব্যবস্থা ও নীতিমালা সম্পর্কে ভাবতে হবে। যেমন জ্বালানির ক্ষেত্রে একটি কৌশলগত মজুদ গড়ে তোলা, বিকল্প দেশগুলো থেকে জ্বালানি আমদানি, বিকল্প জ্বালানি উৎস এবং জ্বালানি ব্যবহারে দক্ষতার কথা ভাবা যেতে পারে। এই লাইনগুলো আমাদের জ্বালানি নিরাপত্তা ফোকাসে আমরা ব্যবহার করতে পারবো, বা জ্বালানি সংকট মোকাবেলার জন্য সরকারের যে সকল পদক্ষেপ নেওয়া যেতে পারে আমরা সেখানে এটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে যেটা আছে, বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে নানান আঞ্চলিক মোর্চা গড়ে তোলার কথা ভাবতে পারে। আবির্ভূমান বিষয়গুলোর মধ্যে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশগুলোর কাতারে বাংলাদেশের উত্তরণের বিষয়টিও রয়েছে। বাংলাদেশ এই প্রক্রিয়াতে আরো 3 বছর বিলম্বিত করার জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছে, যার সিদ্ধান্ত আগামী মাসে জানা যাবে। বাংলাদেশের আবেদন গৃহীত হলে আগামী 3 বছরের মধ্যে নানান বিষয়ে বাংলাদেশের দক্ষতা সক্ষমতা বাড়াতে হবে, যাতে উত্তরণ বিষয়ে আর কোনো প্রতিবন্ধকতা না থাকে। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতির প্রয়োজন আছে। সেই সঙ্গে এটাও মনে রাখা দরকার, উন্নয়নশীল বিশ্বের কাতারে উন্নীত হলে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় বাংলাদেশ নানান সুবিধা যেমন অনুদান, স্বল্প সুদের ঋণ এবং কম শুল্কের সুবিধা হারাবে। আমরা গতকালকে প্রথম ক্লাসে বলছিলাম যে এলডিসি থেকে বের হয়ে গেলে আমরা কি কি সমস্যার মধ্যে পড়বো। সুতরাং উত্তরণ পরবর্তী সময়ের জন্য প্রস্তুতির প্রয়োজন আছে। বাংলাদেশ এরই মধ্যে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের জন্য একটি কৌশলপত্র গ্রহণ করেছে। ধাপে ধাপে তার কার্যকর বাস্তবায়ন দরকার। সে ব্যাপারে বিলম্বিত উত্তরণের পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে একটি সুনির্দিষ্ট পথরেখা তৈরি করা যেতে পারে। শেষের কথা মানে উপসংহার, আগামী দিনগুলোতে বাংলাদেশের বৈশ্বিক এবং দেশজ উভয় কারণে নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হবে, সেগুলো জটিল কিন্তু অপ্রতিরোধ্য বিষয় নয়। আপনি কি এটা পড়ুন। আচ্ছা, এখানে তাহলে কি কি আছে দেখেন, এখানে আছে হচ্ছে এলডিসি থেকে বাইরে হলে আমি কি কি সমস্যার মধ্যে পড়বো, বাংলাদেশে কি কি করণীয়। আচ্ছা, তারপরে আছে হলো এখানে কি আছে, জ্বালানি নিরাপত্তা আছে, তারপরে উন্নয়নশীল দেশগুলোর কথা আছে, তারপরে হলো অর্থনৈতিক গণতন্ত্র ইকোনমিক ডাইভার্সিফিকেশন কথা আছে, তারপরে আছে হলো আমাদের যে গভীরায়িত সমস্যাগুলো আছে অর্থনীতি, সেই কথাগুলো এখানে আছে, খেলাপি ঋণের কথা উঠে আসছে, তারপরে আছে নারী ক্ষমতায়নের কথা উঠে আসছে, হ্যাঁ, তারপরে হচ্ছে নারীর প্রতি সহিংসতার কথা উঠে আসছে, পরিবেশের কথা, বিশ্বের ভূরাজনৈতিক পরিবর্তনের ফলে সংগঠিত যুদ্ধ সংঘাত এগুলোর কথা আসছে, আধুনিক গণতন্ত্র আসছে। আচ্ছা, অন্তর্ভুক্তিমূলক এবং দরিদ্র অভিমুখী প্রবৃদ্ধির কৌশলের কথা, সেখানে এই কথাগুলো এখানে আসছে। হ্যাঁ, তাইলে আমরা যখন পড়বো নিশ্চয়ই ডেফিনেটলি আমরা এটা সহজে ধরতে পারবো, আমাদের কি কি পড়তে হবে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তো আমরা যখন পেপার পড়ি, পেপার পড়ার পরে আমাদের কোনো আইডিয়া তৈরি হয় না, জেনারেট হয় না যে আমরা এখান থেকে আসলে কি কি পড়বো, কোন লাইন পড়বো, কোন লাইন বাদ দিব, আমরা ঢালাভাবে সব পড়তে থাকি। হ্যাঁ, এই কথাগুলো করা যাবে না, আশা করি এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা অনেকগুলা লাইন পড়ে ফেলছি এখান থেকে। খেলাপি ঋণ পড়বে, এসএমইর বিপ্লবটা আমি আরেকটা ভিডিও ক্লাস এটা দেখাই দিব। আমি যে এই ফাইলটা ডাউনলোড করেছিলাম এখানে সেই ফাইলটা নাই। 26শে জুন হচ্ছে এসএমই দিবস।
এটা সামনের পরীক্ষাতে চলে আসতে পারে, বলা যাইতেছে না। যেমন এখানে এই খাতে ঋণের পরিমাণ 3 লাখ কোটি টাকার বেশি বাংলা, এবং হচ্ছে 26-27 অর্থ বছরে বাজেটে এই খাতে 200 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে অর্থায়ন সংকট, মানুষের কর্মসংস্থান 3 কোটির বেশি, জিডিপিতে অবদান 25-30%। সিএমএসএমই খাতের জন্য বাংলাদেশ ব্যাংকের 5,000 কোটি টাকা তহবিল করা হয়েছে, আমরা বাজেটের ফাইলে এটা পড়ছি। শিল্প খাতের চাকরি 80% এসএমই নির্ভর, তার মানে এসএমই একই সাথে কি করতেছে, এসএমই আপনার জিডিপিতে প্রবৃদ্ধি রাখতেছে এবং একই সাথে আপনার কর্মসংস্থান বা এমপ্লয়াবিলিটিটাকে জেনারেট করতেছে, তাই তো? এটা হলো এসএমইর একটা বৃহৎ অবদান। এবং এসএমই খাতে আপনার প্রভিশনও কম রাখতে হয়, ব্যাংকের জন্য এটা অনেক লাভজনক। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন আমরা এসএমইর কথা যেহেতু আসলাম, এসএমইর জন্য বাংলাদেশ ব্যাংকের যে কর্মসংস্থান রিলেটেড যে কথাটুকু আছে না, এখানে সেই কথাটুকু আছে, আমরা ওখান থেকে এটা পড়ে ফেলবো, গেল। আচ্ছা, এখন আমরা যেটা দিয়ে যাব, আমরা এখন একটা ফোকাস দেখব, সেটা হচ্ছে ক্যাশলেস ইকোনমি বা ক্যাশলেস বাংলাদেশ। হ্যাঁ, এই ফোকাসটা দেখবো, এই ফোকাসটা দেখে আমাদের আজকের ক্লাস শেষ করে নিব। আপনাদের যদি কোনো সমস্যা তৈরি হয়, সমস্যা সম্পর্কে যদি কিছু শেয়ার করতে চান করবেন। 1 পেজে বা 1.5 পেজে আমরা ফোকাসটা পড়েছি, ইংরেজিতে ফোকাস। হ্যাঁ, আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমরা এই খেলাপি ঋণ সংক্রান্ত যে ফোকাসটা পড়াইলাম দেখাইলাম অলরেডি, আপনাদেরকে আমরা আপলোড করে দিয়ে দিব ম্যাটেরিয়ালস। ওইখান থেকে আপনারা 1 পেজের মধ্যে যা যা নোট ডাউন করে রাখার দরকার পড়ে আপনারা নোট ডাউন করবেন, আমাদেরকে এটা দেখাবেন। এবং এইটা দেখাবেন এই কারণেই, যাতে করে পরবর্তীতে আপনি যখন রিভিশন নিয়ে যাবেন পরীক্ষার আগে, বা পরীক্ষার আগের রাতে বা যখনই হোক, আপনি যখন রিভিশনে যাবেন যাতে করে দ্রুত এই ব্যাপারটাকে কভার আপ করে ফেলতে পারেন। এবং ইতিমধ্যেই আমি মনে হয় বোঝাতে পেরেছি আপনাদেরকে যে পেপার শুধু পড়লেই হবে না, পেপার থেকে আপনি কি কি রাইট আপ সংরক্ষণ করবেন, কি কি রাইট আপ রাখবেন, সেটাও জানানো, সেটা দেখাও এখানে খুব দরকার। আচ্ছা, দেখেন আমরা এখানে খুব সহজ এবং সিম্পল ভাষায় বলার চেষ্টা করেছি ক্যাশলেস বাংলাদেশে। বাংলাদেশ ইজ ট্রান্সফর্মিং ফ্রম আ ক্যাশ বেসড ইকোনমি টু আ ডিজিটাল ওয়ান টু প্রমোট ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট। মানে ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্টের জন্য আমরা একটা ক্যাশ বেসড ইকোনমি থেকে ডিজিটাল ওয়ানে পরিণত হতে যাচ্ছি। The goal is a seamless ecosystem where all bank and mobile financial services are connected. এটা এমন এক ধরনের ব্যবস্থাপনা যার মধ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ব্যাংকগুলোও সংযুক্ত। টুল অফ ক্যাশলেস ইকোনমি, টুলগুলো কি কি ক্যাশলেস ইকোনমি টুলগুলো হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এমএফএস এর কর্মকাণ্ড, বাংলা কিউআর, বিনিময়টা তো বুঝতে পারেন। বিনিময় যে ইন্টারঅপারেবিলিটি, যে আপনি একটা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে অন্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন, অথবা যে কোনো মোবাইলের থেকে যে কোনো নাম্বার থেকে, যে কোনো অ্যাকাউন্ট নাম্বার থেকে অন্য নাম্বারে, মানে অ্যাকাউন্ট নাম্বার থেকেও, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকেও আপনি এমএফএস এ টাকা ট্রান্সফার করতে পারবেন, মানে আপনার ওয়ালেট থেকেও ট্রান্সফার করতে পারবেন। এই ধরনের যে সুযোগ সুবিধা, সেটাকে হচ্ছে বিনিময়। টাকা পে কার্ড এটা মূলত যে আমরা আমাদের যে কার্ড ছিল আগে, সেগুলো ভিসা মাস্টারের সাথে চুক্তিবদ্ধ কার্ড থাকতো, সেখান থেকে আমরা টাকা পে কার্ডে চলে আসছি, নিজস্ব তৈরি করা কার্ড। ক্রেডিট এবং ডেবিট কার্ড, যেগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল কার্ড আছে, যেমন ভিসা মাস্টার, এমএক্স কার্ড, এগুলার ইউজুয়ালি আরবান এরিয়াসগুলোতে রুরাল পারচেজ এন্ড অনলাইনের জন্য ব্যবহার করা যেতে পারে। এবং ব্যাংকের অ্যাপস আছে, ব্র্যাক ব্যাংকের অ্যাপস আছে, সোনালী ব্যাংকের অ্যাপস আছে, টাচ বাংলা ব্যাংকের অ্যাপস আছে, সিটি ব্যাংকের অ্যাপস আছে। এই সমস্ত যে ব্যাংকগুলো আছে, এগুলো সবই হচ্ছে আমার ক্যাশলেস ইকোনমির টুলস। কারণ এগুলো দিয়ে কখনো ক্যাশে লেনদেন হয় না, নন ক্যাশে লেনদেন হয়। মোবাইল ব্যাংকিং এ যখন আপনার টাকা সেন্ড করেন এক জায়গা থেকে আরেক জায়গায়, আপনি কি ক্যাশ পাঠান? আপনি তো ক্যাশ পাঠান না, আপনি নন ফিজিক্যাল একটা অ্যামাউন্ট ওখানে পাঠান। আচ্ছা, ড্রাইভার্স অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এটা হলো যে ক্যাশলেস ইকোনমিটা বা ক্যাশলেস বাংলাদেশটা হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ড্রাইভার্স। আমরা আপনাদেরকে ক্লাসের প্রথম দিকে বলেছি যে চেষ্টা করবেন দারিদ্র্য বিমোচন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এইগুলোর সাথে করে আপনার ফোকাসটা যেন সংযুক্ত করা যায়, এসডিজি গোলের সাথে সংযুক্ত যেন করা যায়, সেটা যেন আপনার ফোকাস রাইটিং এর মধ্যে থাকে। দেখেন, ডিজিটাল পেমেন্ট সিস্টেম পার্টিকুলারলি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হ্যাভ ড্রামাটিক্যালি রিশেপড অ্যাক্সেস টু ফাইন্যান্স ইন বাংলাদেশ। Leading platforms providers such as Bikash, Nagad and Rocket have achieved deep penetration with over 120 million registered customers as of 2023. এটা 23 সালের কথা বলা হয়েছে, আপনি চাইলে আপডেট দিতে পারেন, আপডেট দেওয়া যেতে পারে। এখনো মোটামুটি এখন 150 বিলিয়নের মতো হয়ে গেছে। আচ্ছা, রিচিং দ্য আনব্যাংকড, দেখেন দিস টুলস হ্যাভ সাকসেসফুলি রিচড রুরাল রেসিডেন্টস, লো এজ ওয়ার্কার্স এন্ড দোজ হু ল্যাক দ্য ডকুমেন্টেশন রিকোয়ার্ড ফর ট্রেডিশনাল ব্যাংক অ্যাকাউন্টস। ট্রেডিশনাল ব্যাংক অ্যাকাউন্টসের জন্য যে সকল মানে ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে, আমার এমএফএস এর মধ্যে সেই ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে না, এজেন্ট ব্যাংকিং এর জন্য সেই ধরনের ডকুমেন্টেশন প্রয়োজন পড়ে না। হ্যাঁ, সেগুলো এটা
আপনার কাজে লাগাতে পারে, সেগুলো দিয়ে আমরা অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারি। এবং এখানে ধরেন আপনাকে হাতে লিখতে হয়, এখানে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট করার জন্য আপনাকে হাতে কোনো কিছু লিখতে হয় না, আপনাকে সিগনেচার দিতে হয় না। অথচ নন ব্যাংকিং অ্যাকাউন্ট করতে হলে কিন্তু আপনাকে সিগনেচার দিতে হয়। যারা লেখাপড়া জানেন তারা কি করবে? এই যে আমাদের দেশের প্রায় যে আপনার কত পার্সেন্ট লোক, আমাদের দেশের যে প্রায় 5.6% লোক একদম চরম দারিদ্র্য সীমার নিচে বাস করে। এবং আমাদের দেশের সাক্ষরতার হার যে আসলে আশানুরূপ বাড়তেছে না, 70%-এর মধ্যে চলে গেছে। এবং সাক্ষরতার হার মানে হলো এইটাই, আপনি নিজের নামটা লিখতে পারেন 5 পাস আর কি, মোটামুটি 5 পাস করার পরে অনেক মানুষ আর পড়াশোনা করে না। তাই যে 5 পাস করছে, মনে করেন আগামী 20 বছর গত 20 বছর আগে, সে এখন এসে সাইন করতে পারবে বা ডেট লিখতে পারবে, আমরা এটা কখনো আশা করি না। এই জন্য বায়োমেট্রিক আইডেন্টিফিকেশনের মাধ্যমে ব্যাংকের এই লেনদেনগুলো যদি করা যেতে পারে, আরো বেশি স্মুথার হবে। ব্যাংকিং সাপোর্ট, কমার্শিয়াল ব্যাংকস প্রোভাইড দ্য ইনফ্রাস্ট্রাকচার এন্ড প্লাস্টিক কার্ডস, এটিএমস এন্ড ইন্টারনেট ব্যাংকিং টু এক্সপ্যান্ড ডিজিটাল রিচ। ঠিক আছে, মানে এই ব্যাপারগুলো যে কমার্শিয়াল ব্যাংক, শুরু সরকারের পদক্ষেপ না, কমার্শিয়াল ব্যাংকগুলোও কিন্তু এই রেগুলেশনের জন্য আরো বেশি, মানে তারা নিজেরাও রেগুলেটরি বোর্ডের মধ্যে সাথে কাজ করছে। কি ড্রাইভার্স অফ দ্য চেঞ্জের মধ্যে, আচ্ছা সরি, এখানে এই ড্রাইভার্সে আমরা কি বলছিলাম, এই একটা লাইন মানে আমরা মিস করছি। আচ্ছা, রিচিং দ্য আনব্যাংক, তারপরে G2P পেমেন্ট, গভর্নমেন্ট নাও ইউজ প্ল্যাটফর্মস ফর গভর্নমেন্ট টু পার্সন। যেমন ধরেন গভর্নমেন্ট যে ঋণগুলো দিয়ে থাকে, গভর্নমেন্ট যে স্টাইপেন্ড দিয়ে থাকে, ভাতা দিয়ে থাকে, যেমন ধরেন শিশু শিক্ষা ভাতা, সরি শিশু শিক্ষা না, এটা হচ্ছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, তারপরে হচ্ছে প্রতিবন্ধী ভাতা, আরো যে সকল ভাতা দিয়ে থাকে, সব ভাতা এখন MFS চলে আসছে। G2P পুরো সার্ভিসটা MFS বেসড, এটা কিন্তু এখন ক্যাশলেস। যখনই এটা ক্যাশে আসছে, তখনই দেখা গেছে একজনের টাকা আরেকজন নিয়ে গেছে। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন হয়েছে, অনেক স্টাইপেন্ডের টাকাও এখন এটা MFS এ চলে আসছে। আগে যেমন দিত, যেমন আমি যখন স্কলারশিপের টাকা পাইতাম, তখন আমার 330 টাকা আসতো, আমার 30 টাকা দিত না, রেখে দিত। এই হলো অফিসে আর কি। কি ড্রাইভার্স অফ দ্য চেঞ্জ, রেগুলেটর মানে এখানে যে অ্যাক্ট নিয়ে কাজ করা হইতেছে, যে অ্যাক্ট নিয়ে কথা বলা, যে অ্যাক্টের আলোকে ক্যাশলেস ইকোনমি বা ক্যাশলেস বাংলাদেশের কথা বলা হইতেছে, প্রমোট করা হইতেছে, এখানে সেই অ্যাক্ট নিয়ে কথা বলা হয়েছে। এখানে হচ্ছে সেই অ্যাক্ট, বাংলাদেশ ব্যাংক লিডস দ্য স্ট্র্যাটেজি অ্যান্ড ইনশিওরস কমপ্লায়েন্স আন্ডার দ্য পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট 2024। মনে রাখতে হবে, লিডিং প্লেয়ার্স, MFS লিডিং প্লেয়ার্স, ব্যাংকিং সাপোর্ট আমরা পরিচিত, আগে একটা লাইন স্কিপ করে ফেলেছিলাম আমরা। ইম্প্যাক্ট অ্যান্ড বেনিফিটস, ইম্প্যাক্টগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বাড়বে, ট্রান্সপারেন্সি বাড়বে, তারপরে এখানে ডেইলি মানে আমাদের ডেইলি যে কনজামশনগুলোর ক্ষেত্রে, ডেইলি ট্রানজাকশনগুলোর ক্ষেত্রে যে আমাদের প্রাত্যহিক জীবনটাকে আরো বেশি কমফোর্টেবল করবে, এখানে সেই কথাগুলো আছে এবং খুবই সিম্পল ভাষায় আমরা লিখছি। তারপরে ক্রিটিক্যাল চ্যালেঞ্জ এন্ড ব্যারিয়ার্স, চ্যালেঞ্জগুলো আসলে কি কি আমরা পড়েছি, যে জেন্ডার গ্যাপ একটা বড় চ্যালেঞ্জ, তারপরে ডিজিটাল লিটারেসি নাই আমাদের দেশের মানুষের, ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপ আছে, হ্যাঁ ডিজিটাল লিটারেসি নাই, একই সাথে আবার আরেকটা গ্যাপ আছে, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি। ডিসপাইট দ্য র্যাপিড গ্রোথ, সেভারাল সিগনিফিকেন্ট হার্ডলস রিমেইন দ্যাট কুড লিমিট দ্য এফেক্টিভনেস অফ দিস ডিজিটাল টুলস। এটা আপনি বাদও দিতে পারেন এখানে, যে এই চ্যালেঞ্জগুলো হচ্ছে জেন্ডার গ্যাপ, কারণ জেন্ডার গ্যাপ ইজ দ্যাট যে পুরুষরা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে বেশি জড়িত, নারীরা কম জড়িত, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে জড়িত। বাট যদিও এজেন্ট ব্যাংকিং এ, মোবাইল ব্যাংকিং এ নারীরা আস্তে আস্তে ডিজিটাল লিটারেসি নাই। ওই যে বললাম, ডিজিটাল লিটারেসি বলতে আপনি মোবাইল চালাতে পারেন না, কারণ এগুলো তো ক্যাশলেস, এটাতে আপনাকে অ্যাপস বেসড লেনদেন করতে হবে, আপনাকে কার্ডে লেনদেন করতে হবে, আপনি অ্যাপ দিয়ে কিউআর পেমেন্ট করবেন। MFS কোথায় চালাবেন? মোবাইলে চালাবেন। এখন যে ব্যক্তিটা আপনার স্মার্টফোন চালাতে পারে না, উইদাউট এনি স্মার্টফোন এটা চলা সম্ভব না, অ্যাপসের গুলা বিশেষ করে, সে ব্যক্তি কি করবে? সে ব্যক্তি ম্যানুয়াল ফোন ব্যবহার করে যে MFS গুলো আছে সেগুলো চালাবে, এটাই করতে পারবে, তাই না? আচ্ছা, বাট অ্যাপসে যত দ্রুত করা যায় তত দ্রুত যে নন ম্যানুয়াল ফোনে পার করা যায় না। ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপ আছে, রিলায়েবল মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস আর স্টিল কনসিস্টেন্ট ইন রিমোট এরিয়াস। যেমন আমি যদি বলি, যেমন আজকে সারাদিনে আমরা আমাদের ব্যাংকের অ্যাপস ব্যবহার করতে পারিনি, খুব জরুরি ছিল, টাকা উত্তোলন করা পারিনি, তো এটা একটা বড় সমস্যা। লিডিং টু, এবং মাসের শেষের দিন 30 তারিখে অ্যাপসে কার্ডে খুব সমস্যা হয়, খুবই সমস্যা হয়। তো এগুলো থেকে বেরোতে হবে আমাদেরকে, হ্যাঁ, নেটওয়ার্ক ব্যবস্থা ভালো করতে হবে। চ্যালেঞ্জ টু ওভারকাম, ডিজিটাল লিটারেসিটাকে আরো বেশি ইনশিওর করা, ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপকে বাড়ানো, তারপর জেন্ডার ডিবেটটাকে আরো বেশি ইনশিওর করা, সোশ্যাল নর্মস অ্যান্ড লোয়ার স্মার্টফোন ওনারশিপ কন্টিনিউ টু লিমিট ওমেন্স ফুল পার্টিসিপেশন ইন দ্য ডিজিটাল ইকোনমি। এরপরে কনক্লুশনে চলে আসছে আমরা। ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন দ্য টু, ক্যাশ অ্যান্ড ডিজিটাল, উইল রিকোয়ার
coordinated efforts from policymakers, financial institutions, technology providers, and the public. If the right balance is struck, Bangladesh could see digital payments evolve to a standard nationwide practice, benefiting individuals, businesses, and the economy as a whole. খুবই সুন্দর লাইন। আমরা খুব দুইটা ভাষায় বা দুটো বাক্যে পুরো বিষয়টাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্যাশলেস ইকোনমির পুরো ফোকাসটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। আশা করি এখান থেকে যারা ক্যাশলেস বাংলাদেশ নিয়ে চিন্তিত আছেন, আমরা তো আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিব। এই ফাইলটা আপনারা মুখস্থ করতে বা যেটা করেন মুখস্থ করে ফেলেন বা যেভাবে পারেন মনে রাখেন। এই ফোকাসটা যদি মনে করেন ক্যাশলেস বাংলাদেশ ফোকাস আসলো না, কিউআর পেমেন্ট তো আসবে, ডিজিটাল বাংলাদেশ তো আসবে, ডিজিটাল ব্যাংকিং সিস্টেম সেক্ষেত্রে তো এগুলোতে আসবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে ব্যাংকের যে সম্পর্ক, আধুনিক সময়ের ব্যাংকিং ব্যবস্থা কেমন হবে সেখানে তো ব্যবহার করতে পারবে। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের সেকেন্ড ক্লাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই দ্ব্যর্থহীন ভাষায় জানাবেন, এবং ক্লাসে ঢোকার আগে অবশ্যই আমরা যেই পড়াটা আপনাদেরকে দিয়েছি, যে রিসোর্সগুলো আপনাদেরকে দিয়েছি, রিসোর্সগুলো সম্পর্কে রিসোর্সগুলো পড়ে ফেলবেন। এই রিসোর্সগুলো না পারলে ভাই ফোকাস রাইটিং লিখতে পারবেন না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। আপনাদের সাথে আবার আগামীকালকে দেখা হবে। আসসালামু আলাইকুম।